আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আর সেকেন্ড টাইমে যেহেতু চলে আসছো তোমরা আর কি, সেকেন্ড টাইম ফেজ, এটা আসলে একটু কঠিন। তো তারপরেও তো এখন প্রিপারেশন নিতেই হবে, যেহেতু তোমরা হলো সেকেন্ড টাইমে আর কি, যেহেতু সেকেন্ড টাইম পর্যায়ে চলে আসছো। তো প্রিপারেশন থামায় না রেখে আমরা তাহলে হলো আর কি তোমাদের শুরু করে দিই সেকেন্ড টাইমের তোমাদের প্রিপারেশন। সেকেন্ড টাইমের ফার্স্ট ফিজিক্স ক্লাস আজকে তোমাদের হচ্ছে। তো বলা যায় যে হলো আমাদের সাথে লেগে থাকলে তোমাদের সেকেন্ড টাইমে আশা করি একটা ভালো লেভেলের প্রস্তুতি শুরু হবে। তো এত কথা না বলে আজকের ক্লাস শুরু করি। আজকে তোমরা দেখতে পাচ্ছ তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স, এই চ্যাপ্টারটা আর কি কিছু কনসেপ্ট দেখাই দিব। তো আজকে তোমাদের কি কি পড়াবো সে একটা যদি সামারি দেখাই, তো দেখো আজকে লেকচার ওয়ানে থাকবে হলো, লেকচার ওয়ানে থাকতেছে তাপ ও তাপমাত্রা, তাপ ও তাপমাত্রা, থার্মোমিটার, বিভিন্ন স্কেলের তাপমাত্রার সম্পর্ক আর বিভিন্ন স্কেলের তাপমাত্রার পরিবর্তন। শুধু হলো এই চারটা টাইপ আজকে তোমাদেরকে করাবো। তো এটার ভিতরে যেগুলা কনসেপ্ট বা থিওরি আছে এই সাথে তোমাদের রিলেট করে আজকে দেখাই। তো ফার্স্টে আগে চলে যাই, তাপ ও তাপমাত্রা। তাপ ও তাপমাত্রা, তাপ বলতে আসলে কি বোঝায় দেখো তো। তাপ আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, তাপ আর তাপমাত্রা, আসলে এই দুটার মধ্যে পার্থক্য কি? তাপ কি আর তাপমাত্রা কি? তাপ হচ্ছে মূলত তাপ এক ধরনের শক্তি। কি? শক্তি। তাহলে ভাই শক্তি, তাহলে শক্তি এর একক কি? শক্তির একক কি? জুল। তাহলে আমরা বলতে পারি যে এর একক জুল। এর একক জুল। আর আরেকটা একক আগে প্রচলিত ছিল, সেই এককটা কি? হলো ক্যালোরি। প্রচলিত একক ক্যালোরি। তাহলে এই দুইটা একক তাহলে চেঞ্জ, তাহলে এখন মানে এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা ভাই? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা বলতে পারি 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। এই সম্পর্কটা মাথায় রাখো, পরে বিভিন্ন ইকুয়েশনে আর কি ক্যালোরি দেওয়া থাকলে তখন জুলে আমাদের হিসাব করার জন্য এইভাবে করতে হবে। আচ্ছা, এই গেল তাপ। তাহলে তাপমাত্রা কি? তাপমাত্রা, তাপ তো হইলো এক ধরনের শক্তি, তাহলে তাপমাত্রাটা কি? তাপমাত্রা হচ্ছে এই যে এখন ওয়েদারটা কেমন, এখন গরম না, আমরা এই যে দাঁড়ায় আছি গরম লাগতেছে, এই এই আবার হলো শীতকালে শীত লাগবে, এই অনুভূতিটা আমরা কিভাবে পাচ্ছি? এই অনুভূতি পাচ্ছি, এই অনুভূতির পরিমাপ কত? ওই যে ইয়াতে দেখায় না, থার্মোমিটার, তারপরে হলো ফোনের স্ক্রিনে দেখায় যে এত ডিগ্রি সেলসিয়াস, এত ডিগ্রি সেলসিয়াস। এই যে এই ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি কেলভিন, বা সরি ডিগ্রি কেলভিন তো হয় না, শুধু কেলভিন, ডিগ্রি ফারেনহাইট, এই সবগুলাই হচ্ছে তাপমাত্রা। তাহলে আমরা বলতে পারি যে তাপীয় অনুভূতির পরিমাপটাই হলো তাপমাত্রা। তাহলে তাপমাত্রা কি? তাপীয় অনুভূতির পরিমাপ। তাপীয় অনুভূতির পরিমাপ। পরিমাপ এর এককটা কি? একক তাহলে ওই যে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি কেল সরি ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি কেলভিন। আবার আচ্ছা, ডিগ্রি ফারেনহাইট আর শুধু কেলভিন, কেলভিন ডিগ্রিতে হয় না, ঠিক আছে? তো আর কি এটা এইভাবে বুঝতে পারবে। তারপরে নেক্সট, এখন দেখো কি থার্মোমিটার। আচ্ছা, থার্মোমিটার কি? আমি কিছুক্ষণ আগেই বললাম যে তাপ, যে তাপমাত্রাটা আমরা পরিমাপ করতেছি, তাহলে কি তাপমাত্রা পরিমাপ আমরা থার্মোমিটারের মাধ্যমে করি। আমাদের জ্বর আসলে থার্মোমিটার আমাদের ব্যবহার করে কত ডিগ্রি ফারেনহাইট জ্বর সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে সেটা কিভাবে? থার্মোমিটারের মাধ্যমে। তাহলে কি আমরা বলতে পারি থার্মোমিটার কি? থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা পরিমাপক যন্ত্র। থার্মোমিটার এটা কি? এটা হচ্ছে তাপমাত্রা পরিমাপক যন্ত্র। আচ্ছা, তোমরা বলো তো, ওই যে আমাদের জ্বর উঠলে যে হলো ওই যে ঘরে যে থার্মোমিটারটা থাকে ওটা কি ধরনের থার্মোমিটার? ওই থার্মোমিটারটা হচ্ছে পারদ থার্মোমিটার, ঠিক আছে? ওই যে
ধরো এটা হলো থার্মোমিটার, থার্মোমিটারের এইখানে দেখবে যে ছোট কালো আর কি একটু অ্যাশি টাইপের কালারের এক ধরনের ইয়া থাকে, যখন ওইটা ওইখানে তাপমাত্রা এই ইয়াতে এইখানে যখন তাপমাত্রা হলো আর কি পরিমাপ করার জন্য দেওয়া হয়, তখন দেখবে যে ওই ভিতরে ওটা উপরের দিকে উঠে যাচ্ছে। এই উপরের দিকে যে উঠতেছে না, এটাই হলো পারদ, ভিতরে যেটা উপরে উঠতেছে। ঠিক আছে, এই পারদ দিয়েই হলো আর কি পরিমাপ করা হয়। এটা কিভাবে, যখন এই এই পারদ এইখানে থাকে, যখন এই বিন্দুতে তাপমাত্রা মানে অধিক তাপমাত্রার বস্তু যখন এইখানে এখানে কি লাগানো হয়, তখন এইটা আর কি দৈর্ঘ্য প্রসারণ হয়। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে থার্মোমিটারের ভেতরে এটা হলো পারদ থার্মোমিটার। আমাদের যে যে ঘরের ভিতরে থাকে, মানে ঘরে আমাদের সচরাচর ঘরে বা যে এই হাসপাতালে যে জ্বর মাপার যে যন্ত্রটা থাকে, সেটা হলো পারদ থার্মোমিটার। এই থার্মোমিটারে যখন তাপমাত্রা দেওয়া হয়, তখন কি হয়, এর দৈর্ঘ্য প্রসারণ হয়। তাহলে আমি কি বলতে পারি, যে পারদ থার্মোমিটারে পারদ থার্মোমিটারে তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য প্রসারণ হয়। দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ হয়। এই যে এখন এখন দেখো এই লাইনে কি কি আছে। এই লাইনে পারদ থার্মোমিটার, থার্মোমিটারটা কেমন, পারদ থার্মোমিটার। তাপমাত্রা বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পেলে কি হবে, দৈর্ঘ্য প্রসারণ হবে। তাহলে এই পারদ থার্মোমিটার এটা হলো তাপমাত্রিক বস্তু, তাপমাত্রিক বস্তু। আর এইটা কি, এই দৈর্ঘ্য প্রসারণ এটা হলো ধর্ম, মানে এই পারদ থার্মোমিটারের ধর্ম হলো দৈর্ঘ্য প্রসারণ। ঠিক আছে, তো দেখো এরকম আরো কয়েকটা থার্মোমিটার আছে। এই যে পারদ থার্মোমিটারের ইয়েটা কি, ধর্মটা হচ্ছে তাপমিতিক ধর্ম, দৈর্ঘ্য প্রসারণ। তাহলে স্থির আয়তন, স্থির আয়তনে কি, চাপ। আবার স্থির চাপে কি, আয়তন। রোদ থার্মোমিটারে রোদ হবে হলো তাপমিতিক ধর্ম। তারপরে এটা হলো তাপযুগল, তাপযুগল থার্মোমিটারে তড়িৎচালক শক্তি। আর পাইরোমিটার, পাইরোমিটার এটা হলো কি করে, পাইরোমিটারটা দূরের বস্তু তাপমাত্রা নির্ণয় করে। এই যে যেরকম আমরা দেখো ইয়াতে থেকে, পৃথিবীতে থেকে বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সূর্যের যে তাপমাত্রাটা মাপা হচ্ছে, যে এত এত সেলসিয়াস বা এত ফারেনহাইট, তো আমরা তো সূর্যের কাছাকাছি যাইতে পারি না, তাহলে দূর থেকে কিভাবে মাপে, এই যে পাইরোমিটারের মাধ্যমে। বুঝা গেছে? তো এই কয়েকটা মনে রাখো আর কি, কখনো কোনো ভার্সিটিতে চলে আসতে পারে যে এরকম স্থির আয়তন গ্যাসের থার্মোমিটারে তাপমিতিক ধর্ম কোনটা, চাপ। ঠিক আছে, তো এখন আসো আমরা পরে যাই। পরে হলো তাপ পরিমাপের মূলনীতি। এটা হলো থার্মোমিটারের আন্ডারে। দেখো তাপ পরিমাপ করা হয় কি কি মাধ্যমে। তাপ পরিমাপ তাপ পরিমাপ করা যায় দুই ভাবে। একটা হলো এক স্থির বিন্দু নীতি, আর একটা হলো দ্বি-স্থির বিন্দু নীতি। ঠিক আছে, এখন এক স্থির বিন্দু নীতি আর দ্বি-স্থির বিন্দু নীতি কি, আমরা তাহলে এখন সেটা দেখি। তো ফার্স্টে আগে দেখো, এক স্থির বিন্দু নীতির জন্য আমাদের হলো পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা জানা থাকা উচিত। পানির ত্রৈধ বিন্দু, পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, ত্রৈধ বিন্দু কত বলতো, 273.16 কেলভিন। ঠিক আছে, কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম, যে কোনো তাপমিতিক বস্তু মানে তাপমাত্রিক বস্তুর উপরে যদি হলো ইয়া করা হয়, মানে তাপমাত্রা মাপার জন্য দেওয়া হয়, যদি সেটা তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে কি দৈর্ঘ্য প্রসারণ হয় বা কোনো কিছু প্রসারণ হয়। এই যে যেরকম আয়তনের বেলা, আর যদি স্থির আয়তন হয় তাহলে চাপ বৃদ্ধি পায়, আবার যদি স্থির চাপ হয় তাহলে আয়তন বৃদ্ধি পায়। তাহলে কি বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, যে যদি হলো তাপমাত্রা বাড়ে তাহলে এর প্রসারণটাও বাড়বে। তাহলে এই দুইটার সাথে কি সমানুপাতিক সম্পর্ক, এটা আমরা বলতে পারি। তাহলে লিখতে পারি যে এক্স সমানুপাতিক টি। এখানে টিটা কি, টি হচ্ছে, টি হইলো তাপমাত্রা, টেম্পারেচার।
টি হলো টেম্পারেচার, টি হলো কি টেম্পারেচার, আর এক্স হলো সেই দৈর্ঘ্য প্রসারণ বা সেই আর কি কনস্ট্যান্ট। তো এখন এটা সমান আমরা বলতে পারি কি, দেখো এটা সমান এখন আমরা ফর্মুলা কি দাঁড়াতে পারি, যে যদি দুইটা হয়, যদি ধর্ম দুইটা থাকে, x1 ডিভাইডেড বাই x2 ইজ ইকুয়াল টু t1 ডিভাইডেড বাই t2, এটা বলতে পারি। এখন দ্বিস্থির বিন্দু, আবার দ্বিস্থির বিন্দুর দিকে দেখো। আচ্ছা, পানির ত্রৈধ বিন্দু তাহলে এখানে কি কাজে লাগছে এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি, তার আগে আমি দ্বিস্থির বিন্দুটা দেখাইনি। দ্বিস্থির বিন্দুতে আমার হলো দুইটা জিনিস থাকে, একটা হলো নিম্ন স্থির বিন্দু আর একটা হলো উচ্চ স্থির বিন্দু। স্থির বিন্দু তাহলে কয়টা, দ্বিস্থির বিন্দু এর নামেই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে দুইটা স্থির বিন্দু থাকে, একটা হলো নিম্ন স্থির বিন্দু আর একটা হলো উচ্চ স্থির বিন্দু। তাহলে লিখি নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু, আরেকটা 2 নাম্বার হলো উচ্চ স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু আর উচ্চ স্থির বিন্দু, এই জায়গায় কি দেখো, নিম্ন স্থির বিন্দু আর উচ্চ স্থির বিন্দু জানার আগে, এটার যদি আমি কনসেপ্ট বোঝানোর আগে যদি আমি বোঝাই, তাহলে এখানে দেখো দুইটা স্থির বিন্দু আছে, তাহলে দুইটাই দুইটা স্থির বিন্দু ধরো হলো, একটা হলো টি এস মানে টি স্টিম, এটা সবার উপরে, আর টি আইস মানে একটা বরফ পর্যায়ে, আর একটা হলো বাষ্প পর্যায়ে। তাহলে এই দুইটা কি, এখানে দুইটা আছে, তাহলে যদি আমি ডেল টি দিই, তাহলে এটা হলো পরিবর্তন বোঝায়, মানে ডি এস বাই টি, এই দুইটার পরিবর্তন। তো অ্যাকচুয়ালি এখানে যেহেতু দুইটা আছে, তাহলে আমার দুইটার পার্থক্য লিখতে হবে। এটার কনসেপ্ট হচ্ছে ডেল এক্স সমানুপাতিক ডেল টি। ওকে, এখানে কি তাপমাত্রার তাহলে পরিবর্তন, আর এই পাশে এই কনস্ট্যান্টের পরিবর্তন, বুঝা গেছে? আচ্ছা, এখানে আমি লিখেই দিই তাহলে এটা কি অ্যাকচুয়ালি, এক্সটা হচ্ছে তাপমিতিক ধর্ম, তাপমিতিক ধর্ম কোন ধর্ম, ওই যে যে হলো ওই যে দৈর্ঘ্য প্রসারণ হয়, পারদের দৈর্ঘ্য প্রসারণ হয়, তারপরে স্থির আয়তনের হলো চাপ পরিবর্তন হয়, তারপরে স্থির চাপের হলো আয়তন পরিবর্তন হয়, এই ধর্মটা হলো এক্স, আর টি হলো তাপমাত্রা। তাহলে এটা, এইটা হলো তাহলে কি হচ্ছে, এটা তাহলে পরিবর্তন, পরিবর্তন, এটাও পরিবর্তন। ওকে, যেহেতু দুইটা বিন্দু, তাহলে দুইটা বিন্দুর বড়টা বিয়োগ ছোটটা। তাহলে এখন আমি দেখো নেক্সট, তাহলে আমি ফর্মুলা কি লিখতে পারি, ফর্মুলা লিখতে পারি যে এটা হলো স্কেল, স্কেল থেকে আইস, মানে একটা স্কেল, তার থেকে হলো তার হলো নিম্ন স্থির বিন্দু আইস, টি আইস, এটা হলো নিম্ন স্থির বিন্দু, তাহলে নিম্ন স্থির বিন্দু বিয়োগ করব। আর আবার উচ্চ স্থির বিন্দু থেকে নিম্ন স্থির বিন্দু, স্টিম মাইনাস টি আইস ইজ ইকুয়াল টু আবার এক্স ইজ ইকুয়াল টু এক্স স্টিম, এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। ওকে, এটা হলো ফর্মুলা দাঁড়াইছে। এখন আসো ত্রৈধ বিন্দুর কি কাজ। তো এই ত্রৈধ বিন্দুর বেলা দেখো, এইখানে যদি আমি একটা ক্যালকুলেশন করি, যে এইখানে একটা আমি হলো ত্রৈধ বিন্দু, এই ফর্মুলাতে একটা ত্রৈধ বিন্দু বসাই দিছি। আচ্ছা, তোমাকে একটা ম্যাথ আছে, ম্যাথটা দেখাই তারপরে এটা দেখাই, তাহলে আর কি ইজি হবে। x1 ডিভাইডেড বাই x2, ঠিক আছে, এই পর্যন্ত তো বোঝা গেছে। মৌলিক ব্যবধান, মৌলিক ব্যবধান বলতে মূলত হলো আর কি স্কেল রিলেটেড বোঝায়, ফারেনহাইট স্কেল, এক একটার, এটা হলো ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, আর হলো এটা হলো কেলভিন। ওকে, তো কেলভিনের হলো সর্বোচ্চ কত, সেলসিয়াসের কত 100, আর ইয়ার হচ্ছে 0, 100 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটের শুরু কত 32, নিম্ন
নিম্ন 32 আর উচ্চ হচ্ছে 212। 212 কেলভিনের নিম্ন কত? কেলভিনের নিম্ন হলো 273। 273 আর সর্বোচ্চ হলো 373। ঠিক আছে, এটা হলো উচ্চ আর এটা হলো নিম্ন। ওকে, তাহলে এখন এর মধ্যে দেখো পার্থক্য কত হয়। এদের মধ্যে পার্থক্য কত? এটা 100, এটা কত? এটা হবে হলো 180 আর এটা হচ্ছে 100। ঠিক আছে, তো এটাই হলো আর কি মৌলিক ব্যবধান, এই তিনটা স্কেলের মৌলিক ব্যবধান। তারপরে দেখো নেক্সট এই যে পানির ত্রৈধ বিন্দুতে কোনো রোধ থার্মোমিটার রোধ 10 ওহম, রোধ 10 ওহম, যখন রোধ 20 ওহম হয় তখন তাপমাত্রা কত? এখানে দেখো থার্মোমিটার কিন্তু একটাই থার্মোমিটার ইউজ করে আমার হলো তাপমাত্রা নির্ণয় করা হয়েছে। মানে এটা এক বিন্দুর এক বিন্দু নীতির মাধ্যমে এটা আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন দেখো এক বিন্দু নীতির সূত্রটা কি ছিল? x1 ডিভাইডেড বাই x2 ইজ ইকুয়াল টু t1 ডিভাইডেড বাই t2। এখানে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, এই কারণে আমরা এই ফর্মুলা ইউজ করে এটা নির্ণয় করব। তাহলে দেখো পানির ত্রৈধ বিন্দুর থার্মোমিটার বিন্দুতে কোনো রোধ থার্মোমিটারের রোধ কত? 10 ওহম। এটাকে যদি আমি হলো টি আর ধরি, টি আর কেন ধরলাম? এটা হলো থার্মোমিটারের হলো রোধ, যেটা হলো পানির ত্রৈধ বিন্দুতে। ঠিক আছে, আর যখন রোধ 20 ওহম হয়, এটা আচ্ছা এটা তো ওহম, মানে এটা হলো তাপমিতিক ধর্ম, তাহলে এটা এক্স আর ওকে, আর এটা শুধু এক্স। পানির ত্রৈধ বিন্দু কত? ত্রৈধ বিন্দু 273, 273 কেলভিন, 273.16 কেলভিন, এটা পানির ত্রৈধ বিন্দু। আর এখন আমার নির্ণয় করা লাগবে তাপমাত্রা। যদি আমি এই ফর্মুলাতে বসাই এক্স ডিভাইডেড বাই এক্স আর ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই টি আর। টি আর এই আর যেগুলাতে আছে এগুলা মানে হলো ধরে নাও ত্রৈধ বিন্দু। ঠিক আছে, তাহলে আমার নির্ণয় করা লাগবে কি এই টিটা। তাহলে টি ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স আর ইন্টু টি আর। এখন এক্স কোনটা ছিল? এক্স ছিল এই যে 20 ওহম, মানে যখন রোধ, শুধু রোধ থাকবে যেটা ত্রৈধ বিন্দুর সাথে রিলেট না, তাহলে এটা এখন এই জায়গায় আমি লিখি 20 ডিভাইডেড বাই কত? 10 ইন্টু ত্রৈধ বিন্দু কত? 273.16, 273.16। এখন এটা আমি ক্যালকুলেশন করতে পারবো না, 10 দিয়ে এটাকে কাটলে 2, 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত আসে? 2 দেখো টি ইজ ইকুয়াল টু আসে হলো কত? 546.16 এত কেলভিন। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। তো যদি এরকম ত্রৈধ বিন্দুর প্রশ্নে যদি উল্লেখ থাকে এই জায়গায়, এই যে এই ফর্মুলাটা মনে রেখে দিতে পারো। ঠিক আছে, যেখানে টি আর এর মান হলো 273.16 কেলভিন। ঠিক আছে, এই ফর্মুলাটাই ওইখানে আমি এখন লিখে দিচ্ছি, তাহলে পরবর্তীতে আর কি স্লাইড দেখলেই বুঝে যাওয়ার কথা। এইখানে তাহলে কি টি ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স আর ইন্টু টি আর। ঠিক আছে, তো কোত্থেকে কিভাবে আসলে বোঝা গেছে তো। তাহলে এখন তারপরে আমাদের নেক্সট টাইপ কি? বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক আমাদের কি? বিভিন্ন স্কেল বলতে কি কি আছে? বিভিন্ন স্কেল বলতে হলো তোমার আছে হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, তিনটা স্কেল। ঠিক আছে, তাহলে এখন এই তিনটার মধ্যে সম্পর্ক কেমন সেটা এখন আমরা নির্ণয় করব। তো দেখো আমি যদি এখানে স্কেল ধরি, এই কালারটা বাদ দিই,
স্কেল দেখো, হ্যাঁ এটা ধরো হলো সেলসিয়াস স্কেল। ওকে, এটা হলো সেলসিয়াস, এটা হলো ফারেনহাইট, মানে থার্মোমিটার। এগুলো সব ধরো এক একটা থার্মোমিটার, একটা সেলসিয়াস থার্মোমিটার, তারপরে আরেকটা হলো ফারেনহাইট, আর আরেকটা হলো কেলভিন, আরেকটা কি কেলভিন। ওকে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। এখন সেলসিয়াসের এটা হলো উচ্চ উচ্চ বিন্দু, এটা উচ্চ বিন্দু, আর এটা হলো কি নিম্ন বিন্দু, নিম্ন বিন্দু। তো সেলসিয়াসের উচ্চতে কত? উচ্চতে হলো 100, উচ্চতে হয় হলো সেলসিয়াসের 100, 100 ডিগ্রি। নিম্ন কত? 0 ডিগ্রি। ফারেনহাইটের উচ্চ কত? 212 ডিগ্রি, 212 ডিগ্রি। আর নিম্ন হয় হলো 32 ডিগ্রি, 32 ডিগ্রি। আবার কেলভিনের 273, সরি 373, 373, আর নিম্ন 273। ঠিক আছে, আমাদের ওই পাশে ফর্মুলাটা কি পড়ছিলাম? মেন ফর্মুলা আমাদের কি ছিল বলতো? আমাদের মেন ফর্মুলা ছিল টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি স্টিম ডিভাইডেড বাই টি আইস। শুধু এস আর আই লিখে দিলাম, একটা স্টিম আর একটা আইস। তাহলে এক্স মাইনাস এক্স আই ডিভাইডেড বাই এক্স এস মাইনাস এক্স আই। ওকে, এটা কি? এটা হলো তাপমিতিক ধর্মগুলা। এখন এই তাপমিতিক ধর্মের জায়গায় যদি আমি এই সেলসিয়াস বা ফারেনহাইট, এই থার্মোমিটারের যদি হলো স্কেলের মানগুলা বসায় দিই, তাহলেই তো আমার হলো সবগুলোর মধ্যে একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে সবগুলা ইকুয়াল আমি লিখতে পারবো, তাই তো? তাহলে লিখি এখানে সেলসিয়াসের ক্ষেত্রে, সেলসিয়াসের জন্য কি লিখবো? যে টি টি আই ডিভাইডেড বাই টি এস টি আই। ওকে, তাহলে এখন এইখানে আমি যদি সেলসিয়াসেরটা লিখি, তাহলে সেলসিয়াস স্কেল হলো সেলসিয়াস, এর হলো উচ্চ কত? নিম্ন হলো 0 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? আচ্ছা, এর নিম্ন হচ্ছে হলো 0 ডিগ্রি সেলসিয়াস, 0। এখন উচ্চ হলো 100 মাইনাস 0, এটা লেখা যায় সেলসিয়াসের জন্য, ফর সেলসিয়াস। তারপরে ফারেনহাইটের বেলা কি লেখা যায়? টি মাইনাস টি আই ডিভাইডেড বাই টি এস মাইনাস টি আই সমান ফারেনহাইটের কত? ফারেনহাইটের নিম্ন হলো 32, 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32। ঠিক আছে, আবার কেলভিন, কেলভিনের কত আসে? কেলভিনের দেখো নিম্ন কত? সেম জিনিস, টি মাইনাস টি আই টি এস মাইনাস টি আই ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। ঠিক আছে, এটা লেখা যায়। তাহলে এখন দেখো তো সবগুলোর সাথে এই সেম জিনিস না? এই বরাবর কি সেম জিনিস না? এটা দেখো সবগুলোর সাথে তো এটাই সেম, তাহলে আমি সবগুলা ইকুয়াল লিখতে পারি না? যে এই সেলসিয়াস ইকুয়াল ফারেনহাইট ইকুয়াল কেলভিন, এই সবগুলা তাহলে একসাথে লেখা যায়। তাহলে দেখো পরের স্লাইডে যদি যাই আমি, দেখো তাহলে কি লেখা যায়? লেখা যায় সি মাইনাস 0 ইজ ইকুয়াল টু 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32 ইজ ইকুয়াল টু কেলভিনের কত? কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 272।
73 এটা লেখা যায়। তাহলে এখন আমি এখান থেকে কিছু যোগ বিয়োগ করি। সেলসিয়াসের কি আসে, C0 100, F-32 এটা এইভাবেই থাকলো, নিচে বিয়োগ করলে 180, আবার এইখানে K-273 নিচে বিয়োগ করলে 100। তো আলটিমেটলি দেখো সবগুলা থেকে যদি আমি কাটি, সবগুলাকে যদি আমি কাটি কত দিয়ে কাটা যায়, 20, 20 দিয়ে যদি আমি সবগুলার নিচে কাটি তাহলে কি হয়, C/5 F-32 ডিভাইডেড বাই কত, 9, 9 2 18, তাহলে K-273/5। ওকে, এটাই হলো তোমার আর কি সবগুলা, তোমার এটাই হলো সবগুলো স্কেলের ভিতরের সম্পর্ক। এখন যদি তোমার আমি একটা এরকম স্কেল দিয়ে দিই, ধরো একটা স্কেল দিয়ে দিছি, এটা একটা স্কেল আর এটা হলো সেলসিয়াস স্কেল, এটা সেলসিয়াস স্কেল আর এটা একটা স্কেল, ধরো আমার নাম সাইফ। এখন সাইফ নামের একটা যদি আমি স্কেল তৈরি করে ফেলা দিছি, ধরো আমি বিজ্ঞানী হয়ে গেছি, হয়ে যায় এই একটা এস নামের একটা স্কেল তৈরি করে ফেলছি, যার মানে সাইফ নামের একটা স্কেল তৈরি করে ফেলাইছি, যার হলো ধর্ম হলো মানে যেটা আর কি এস ডিগ্রি লেখে প্রকাশ করা হয়, এস ডিগ্রি সামথিং। তো এই এস ডিগ্রির ইয়াগত যদি এখানে আমি এর সর্বোচ্চ বিন্দু যদি দিই হলো 110, আর সর্বনিম্ন যদি আমি দেই হলো 80, তো তখন আমি কিভাবে এই সেলসিয়াস আর এটার মধ্যে সম্পর্ক লিখবো, একবারে সেম প্রসেস। আমি তো মেন সূত্র জানি, টি মাইনাস টি আইস ডিভাইডেড বাই টি এস মাইনাস টি আই ইজিক্যাল টু সামথিং। এখন আমি এখানে বসাই, দেখো তাহলে কি হবে, এস মাইনাস সর্বনিম্ন বিন্দু কত 80, আর সর্বোচ্চ হলো 110, 110 মাইনাস 80, তাহলে এটা ইজিক্যাল টু আমি সেলসিয়াস লিখতে পারি, সেলসিয়াস কত, এটা ইজিক্যাল টু সেলসিয়াস কত, সি মাইনাস 0/100 - 0। তো এখান থেকে দেখো এস নামের আমার সেই হলো থার্মোমিটারের সম্পর্ক কিভাবে বের হয়ে গেল, 80, এটা 30 থাকলো, আর নিচে C/100, দেখো সম্পর্ক বের হয়ে গেছে। তো এরকম যদি র্যান্ডম তোমরা নিজেদের নাম দিয়ে এরকম একটা র্যান্ডম মান ধরে বের করে ফেলাও, ঠিক আছে। তো মেনলি হলো এই ফর্মুলাটা, এটা দেখো আর কি, এটা হলো সম্পর্ক। তারপর এখন আমি নেক্সটে যাই। তো এখন আমাদের হলো ম্যাথ, কি বলছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান। তাহলে করি দেখি এই ম্যাথটা কি বলে। সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল সমান, তাহলে এখানে শর্ত কি দিয়ে দিছে, এখানে শর্ত কি দিয়ে দিছে যে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল সমান, মানে সি ইজ ইকুয়াল টু এফ, ঠিক আছে, এই শর্ত দিয়ে দিছে। তাহলে আমাদের সূত্র কি ছিল, সি মাইনাস, আচ্ছা আমি যদি পরে যদি ক্যালকুলেশন করে যেটা পাইছি সেটা লিখি, C/5 F-32/9। হয় আমি সি পরিবর্তন করব, নয়তো এফ পরিবর্তন করব, আমার সি ভালো লাগতেছে তাহলে আমি সি রাখি। তাহলে C/5 মাইনাস C/32/9, তাহলে এখন আর গুণ, তাহলে 9C 5C 5 2 10 1 3 5 15 6 160। তাহলে এখন 5 যদি এ পাশে নিয়ে আসি, 9C মাইনাস 5C ইকুয়াল টু 160 মাইনাস 160, মাইনাসটা ভুলে যাচ্ছি কেন, তাহলে কত থাকলো 4C টু 160। তাহলে সি ইজ ইকুয়াল টু কত আসলো, মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু সেলসিয়াস আর ফারেনহাইট সেম বলছে, তাহলে এই সেলসিয়াসেও যা ফারেনহাইটও তা, এটা সমান ফারেনহাইট। ওকে, তাহলে এটা তুমি চাইলে মুখস্থ করে রাখতে পারো তোমার পরবর্তীতে ক্যালকুলেশন যাতে করা না লাগে। আর নেক্সটে যাই। নেক্সটে দেখো সেম ম্যাথ, শুধু কি বলছে যে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের দ্বিগুণ, সেন্টিগ্রেড স্কেলের পাঠের দ্বিগুণ, মানে এখানে বলা যায় ফারেনহাইট এফ ইজ ইকুয়াল টু 2C।
f is equal to 2c। ওকে, তো এখন আমি এখানে লিখতে পারি, আচ্ছা সলিউশন, তাহলে f মাইনাস 32 ডিভাইডেড বাই কত ছিল 9, আর এখানে c ডিভাইডেড বাই 5। তাহলে f এর পরিবর্তে আমি 2c লিখি, 2c মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু c বাই 5। তাহলে এখন ক্যালকুলেশন করা যায়, 10c 5 দিয়ে গুণ করলে কত হয় 160 ইকুয়াল টু 9c। ঠিক আছে, 9c কে আমি এই পাশে আনলাম, 160 কে ওই পাশে নিলাম, তাহলে কি হয় 10c মাইনাস 9c ইকুয়াল টু 160। তাহলে c ইকুয়াল টু 160। ওকে, যেহেতু এখানে কিসের চাইছে, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা চাইছে, তাহলে এফ এর জায়গায় যদি আমি এখন মানে এই সি এর জায়গায় যদি 160 বসায় দিই, তাহলে এফ পাবো না। এফ ইজ ইকুয়াল টু কত 2 ইন্টু 160, তাহলে কত আসে 320 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তো দেখো পরের নেক্সট ম্যাথ। আচ্ছা, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্থক্য 10 ডিগ্রি সেলসিয়াস? তাহলে এখন দেখো এটাতে পার্থক্য কিভাবে লেখা যায়। পার্থক্য কিন্তু দুই ভাবে হতে পারে, যেরকম দেখো একটা তোমার হলো এ আর বি, ঠিক আছে, এই দুইটার মধ্যে আমি পার্থক্য করব। এখানে যদি এ বড় হয় তাহলে এ মাইনাস বি, আবার বি যদি বড় হয় মানে বি যদি বড় হয় তাহলে বি মাইনাস এ, দুই ভাবে পার্থক্য। এখন এখানে যদি আমি বলি এ থেকে বি 10 হলো ছোট, এটাও বলতে পারি, আবার এর থেকে বি 10 বড়, এটাও বলতে পারি, মানে দুই ভাবে, একভাবে প্লাস একভাবে মাইনাস, দুই ভাবেই লেখা যায়। তাহলে এখানে পার্থক্য কয়টা হবে, মানে পার্থক্য দুই ভাবে লেখা যাবে। দেখো তাহলে ফার্স্টে এফ সি, সি দিয়ে করি, সি ইজ ইকুয়াল টু এফ প্লাস 10। ওকে, এটা একটা পার্থক্য। আর সি ইজ ইকুয়াল টু এফ মাইনাস 10, এটা একটা পার্থক্য। তো এইভাবে একটা সি নির্ণয় করা যাবে, একটা ফারেনহাইট নির্ণয় করা যাবে, আবার এইভাবে একটা সি নির্ণয় করা যাবে, আবার আরেকটা ফারেনহাইট নির্ণয় করা যাবে। ঠিক আছে, তো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা নিজেরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে যে কিভাবে করবে, ওই যে সি আর এফ এর মধ্যে যে সম্পর্ক দেখায় দিছি, তাহলে ওই সি এর জায়গায় এফ প্লাস 10টা বসাবে, বসায় তারপরে ক্যালকুলেশন করে যে বাকিটা আসে, সেখান থেকে আর কি এইভাবে করতে হবে। তারপরে নেক্সট কি বলছে, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু 10 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু 120 ডিগ্রি সেলসিয়াস, কোন বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হলে ওই থার্মোমিটারের পার্ট কত? এটা কোন থার্মোমিটার? ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট বলছে। ঠিক আছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটার, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পার্ট কত? তাহলে এখানে কার কার দেওয়া আছে, ত্রুটিপূর্ণ থার্মোমিটারের বরফ বিন্দু দেওয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু দেওয়া আছে 120 ডিগ্রি সেলসিয়াস, কোন বস্তুর তাপমাত্রা, এটা কিন্তু আসল তাপমাত্রা, আসল তাপমাত্রা সেলসিয়াস। তাহলে এখানে আমার কি, একটা হলো ত্রুটিপূর্ণ থার্মোমিটার আর সেলসিয়াস তাপমাত্রার ভিতরে সম্পর্ক। তাহলে এখন আমি ওটা যদি লিখি, দেখো টি মাইনাস টিআই ডিভাইডেড বাই টিএস মাইনাস টিআই সমান সি, আচ্ছা সি এইভাবে লিখলাম, সি মাইনাস 0 আর না দেই, সি ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে এখন এখানে এটাকে যদি আমি ত্রুটিপূর্ণ থার্মোমিটার ধরি, এটা এটা আর কি সম্পূর্ণ ত্রুটিপূর্ণ থার্মোমিটার নিয়ে কাজ করব। তাহলে এখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের আমার কি চাইছে, পার্ট চাইছে, মানে আমার টিটা বের করা লাগবে। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের স্টিম বিন্দু কত, সরি আইস বিন্দু হলো 10 ডিগ্রি সেলসিয়াস, স্টিম বিন্দু হচ্ছে 120, তাহলে 120 মাইনাস 10, সি এর মান দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 50 ডিভাইডেড বাই 100। তাহলে এখন নিচে লিখি টি মাইনাস 10 ডিভাইডেড বাই 120, এর থেকে 10 বাদ দিলে 110,
তারপরে এটা এটা কাটে থাকলে হলো হাফ। তারপরে নেক্সট 2t মাইনাস 20 ইজ ইকুয়াল টু 110। তাহলে 20 কে আমি যদি ওই পাশে পাঠিয়ে দিই, 2t কে এই পাশে শুধু রাখলাম, তাহলে পাঠিয়ে দিলে 130। একবারে যোগ করে দিলাম 130। এখন t 130 এর অর্ধেক কত? 130 এর অর্ধেক হলো 65। তাহলে 65 ডিগ্রি কত সেলসিয়াস, তাই তো? এটাই তো অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে। তো এইভাবে যদি তোমার বলে দিত যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, এই 50 যদি বলে দেয় ত্রুটিপূর্ণ থার্মোমিটারের 50, তাহলে আসল থার্মোমিটার বা তাকে যদি হলো যেই ত্রুটি ছাড়া সেটাতে হলো থার্মোমিটারে, তাহলে সেটাতে পাঠ কত দিল? তাহলে 50টাকে আমি কই লিখতাম? এইখানে লিখতাম 50, আর এই সেলসিয়াসে তখন আমার এই সেলসিয়াসের মানটা বের করা লাগতো। আশা করি বুঝে গেছে।